শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই, তবে জাতি হিসেবে আমাদের সেফ এক্সিট প্রয়োজন বলে মনে করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া বিষয়ক পরামর্শ সভায় তিনি বলেন, বিগত সময়ে দুঃশাসন, বিচার বহির্ভূত হত্যা এবং লুটের ওপর যে রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে তা থেকে সেফ এক্সিট দরকার। আর সেজন্য শক্তিশালী উচ্চ আদালত, সংসদীয় কমিটি সহ জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা দরকার। উপদেষ্টা জানান, মানবাধিকার আইন সঠিকভাবে প্রয়োগ এবং বাস্তবায়ন করা না গেলে যে কেউই মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারে। অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, গত 15 বছর শুধু মানবাধিকার কমিশনই নয়, বরং দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানই অকার্যকর করে রাখা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ উপদেষ্টাও মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। বাসা বাড়িতে ব্যবহৃত এলপিজির দর 1200 নয় 1000 টাকায় নামিয়ে আনা উচিত। একই সাথে শিল্প খাতে ব্যবহৃত এলপিজি গ্যাসের দর উল্লেখযোগ্য হারে কমানো দরকার, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজুল কবির খান। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে এলপিজি, অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তা শীর্ষক পলিসি কনক্লেভ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে প্রাথমিক জ্বালানির ঘাটতি রয়েছে, আর এই ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করে যাচ্ছে, তবে এখন পর্যন্ত অগ্রগতি সন্তোষজনক নয় বলে উল্লেখ করেন তিনি। বলেন, প্রাকৃতিক গ্যাসের ঘাটতির জন্য বাধ্য হয়েই বিশ্ববাজার থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করছে সরকার, যা না করলে দেশের রপ্তানি বাণিজ্যে ধস নামত বলে মনে করেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে প্রাথমিক জ্বালানির ঘাটতির জন্য দায়ী দেশের রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরা। 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1400-1500 টাকায়। এইটাকে করতে হবে। আমরা কিন্তু যেসব যারা এইসব সরবরাহকারী করেন, আমরা যেটা বললাম যে মোবাইল কোর্ট আমরা করব, এবং আমরা যারা এইসব, আপনাদের এটা দায়িত্ব নিতে হবে, কারণ এই যে একটা দায়িত্বহীন ব্যবসা এবং কোনো দায়িত্ব থাকবে না, এটা তো চলতে পারে না। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। ভোর 4:45টার দিকে শহীদুল আলম রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। শহীদুল আলমের মুক্তি এবং দেশে ফেরায় সহযোগিতা করায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদুল আলমকে বরণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও মানবাধিকার কর্মী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী ও গবেষক মুনেম ওয়াসিফ সহ অনেকেই। গতকাল ইসরায়েল থেকে মুক্তির পর টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদুল আলম তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। গাজা অভিমুখে একটি নৌবহরে অংশ নিয়ে গত বুধবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন তিনি। বুধবার ওই নৌবহরে আক্রমণ করে সব মানবাধিকার কর্মী এবং নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত শিক্ষাবিদ, প্রাবন্ধিক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। শুক্রবার বিকেলে চিকিৎসারত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বারডেম হাসপাতালের হিমঘর থেকে সকাল 11টায় অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শিক্ষাবিদ, সাহিত্যিক, রাজনৈতিক অঙ্গনের গুণীজন ছাড়াও প্রাঙ্গণে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরাও। শেষ শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। কবিতা পরিষদের এই শ্রদ্ধা নিবেদন আয়োজন শেষে বাদ-জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে বিকেলে দাফন করা হতে পারে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সড়ক ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে বিশেষ পরিচ্ছন্নতা এবং উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি জনসচেতনতামূলক র্যালি ভিসি চত্বর থেকে শুরু হয়ে টিএসসি পর্যন্ত যায়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ডাকসু নতুন ভিপি সহ অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় সড়কের পাশে জমে থাকা ময়লা ও পানি অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে এরিসেল লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা মেডিকেলের প্রবেশদ্বারে সেখানে একেবারে কি বলবো অবৈধভাবে বিভিন্ন স্থাপনা তৈরি করে নানান ধরনের ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল, সেটাও আমরা আজকে উচ্ছেদ করে ক্লিন করে এবং সেখানে আমরা ফুলের টপ সহ এবং সুন্দরভাবে সাজিয়ে দেব। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ক্লিন রাখতে চাই, সবার আগে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করবো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আমরা নিজেদের সেলফ অ্যাওয়ারনেস যে বিষয়টা আছে সেটা যেন আমরা নিজেরা ধারণ করি। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের এবং একসাথে কাজ করবার বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার জন্য এটি একটি ভালো উদাহরণ তৈরি করলো। খুরা রোগের ভ্যাকসিন দেওয়ার পর মানিকগঞ্জে গরুর ওজন এবং দুধ কমে যাওয়ার অভিযোগ খামারিদের। 3 মাস আগে ভ্যাকসিন দিলেও এখনও শুকায়নি ঘা। এমন অবস্থায় আগামী কোরবানিতে এইসব পশু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা। মানিকগঞ্জ রিপোর্টার গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এফএমডি এবং পিপিআর প্রকল্পের আওতায় খুরা রোগ নিয়ন্ত্রণে গেল 28 জুন মানিকগঞ্জের প্রায় 6 লাখ পশুকে বিনামূল্যে এফএমডি টিকা দেয়া হয়। আর্জেন্টিনা থেকে আনা বায়োএপথ্রোজেন নামের এই টিকা দেওয়ার পর সদর উপজেলার বেংরই, ছখাই এবং বারইল এলাকার গরুর টিকাস্থান ফুলে ওঠে এবং ঘা হওয়ার উপসর্গ দেখা দেয়। ইনজেকশন দেওয়ার পর থেকে গরু খাবারটা একটু কম খায়, অপচয় করে বেশি। ব্যাগটি গরু ফুলার পরে ব্যথায় খাইয়া পারতেছে না, আর দিন দিন গরু কাবড়ে যাইতেছে। খামারিদের অভিযোগ, টিকা দেওয়ার পর থেকেই কমে গেছে গরুর ওজন ও দুধ দেওয়ার পরিমাণ। 3 মাস পার হলেও এখনো পশুর শরীরে ঘা থাকায় আগামী কোরবানিতে পশু বিক্রি নিয়ে শঙ্কায় তারা। এই গরুটার 6 মণ গোছ হইতো, ঠিক আছে, দাম হয়েছিল 1,45,000 টাকা। এখন যে পরিস্থিতি হয়ে গেছে, আপনার এটা 1,20,000 টাকা ওইটা বিক্রি করতে পারব না। আগে 27 কেজি দুধ হয়েছে, এখন 3-4 কেজি দুধ হয় এই সুইটা দেওয়ার পরেই। ভ্যাকসিন দেওয়ার পর গরম সেক দেওয়ার জন্যই এ অবস্থা বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দুশ্চিন্তা না করে পশুর প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ তার। আমাদের যে টিম নিয়মিত মনিটর করছে, তারা দেখছে যে খাওয়া খাদ্যও ঠিক আছে এবং বডি টেম্পারেচারও কোনো ইয়ে নেই। তবে কিছু কিছু অ্যানিমেলের ওই যে পুজ হয়ে গেছে যেটা বলছেন, এটা 2-4টা যে হয় নাই তা না, 2-4টা হয় নাই। এটা 6 লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। তো এখানে 2-4টা তো আপনার একটু সমস্যা হতেই পারে। মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও ভোলায় গবাদি পশুকে এফএমডি টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। মাছরাঙা, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা কার্যকর হওয়ায় গাজার একাংশ থেকে আংশিক সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী পিছিয়ে এসে এমন জায়গায় অবস্থান নিয়েছে যা নিয়ে দুই পক্ষই সম্মত, যদিও ওই উপত্যকার অর্ধেকই ইসরায়েলি সেনাদের দখলে। এদিকে হাজার হাজার প্যালেস্টাইনি গাজার উত্তরাঞ্চলে ঘরে ফিরতে শুরু করেছে। গত কয়েক মাসে সেখানে ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ করেছে। চুক্তি অনুযায়ী হামাসকে সোমবার স্থানীয় সময় 12টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। এর মধ্যে 20 জন জীবিত আছে বলে মনে করা হচ্ছে, আর 28 জনের দেহাবশেষ রয়েছে হামাসের কাছে। এবারে খেলার খবর। ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। টি-20 সিরিজে জয় পেলেও একদিনের ক্রিকেটে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে 5 উইকেটে হেরেছে মেহেদী মিরাজের দল। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের, তাই দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ। সিরিজের সমতায় ফেরার মিশনে দলে আসতে পারে একাধিক পরিবর্তন, ফিরতে পারেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এদিকে ভিসা জটিলতা কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন বাঁহাতি ওপেনার নাইম শেখ।
দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ।